এসেছিস কেন? তাই আটকেছি। আজকে তোরা যেতে পারবি না। ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। ওয়েলকাম বন্ধুরা প্রেতপুরের তৃতীয় এপিসোডে। আজ পরপর দুটি ঘটনা আপনাদের শোনাবো। আমি অরিজিৎ আছি আপনাদের সাথে। ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করুন প্রেতপুরের অফিসিয়াল মেল আইডি pretpur.official@gmail.com। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের ঘটনা পাঠান। শুরু হচ্ছে প্রেতপুরের 3 নম্বর এপিসোড। এবার আমরা চলে যাব ঘটনায়। ঘটনা শুরু করার আগে বলে রাখি, প্রেতপুর চ্যানেলের কাজ শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। প্রেতপুরের ঘটনাকে এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। আজ আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটা পাঠিয়েছে মহানাদ থেকে অরিত্র। দুটি ঘটনাই তার মামার সাথে ঘটে। দুটি ঘটনাই বেশ অদ্ভুত লেগেছে আমার। তাহলে আর দেরি না করে চলুন আমরা প্রথম ঘটনায় চলে যাই। অরিজিৎ দা, কেমন আছো? আজকে প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার এক মামার সাথে ঘটেছিল কয়েক বছর হলো। মামা এমনিতেই খুব সাহসী একজন মানুষ। ওনার সাথে প্রায় এমন অনেক ঘটনাই ঘটেছে। মামা সেদিন রাতের বেলায় ওনার বন্ধুদের সাথে ফিস্টে গিয়েছিলেন। সময়টা ছিল ওই ডিসেম্বরের শেষ দিকে। মামার বন্ধুরা সবাই মিলে ওই 12 জন মতো ছিল। সেদিন রাতের ফিস্টে মেনুতে ছিল পকোড়া, ফ্রাইড রাইস আর ওই মাংস। মামাদের এক বন্ধুর বাড়ির দিকে মাঠের ধারে এক পড়ে থাকা পুরনো ভাঙা বাড়িতে সব আয়োজন হয়েছিল। এবার বাড়িটা ছিল সেই পাড়ারই একজনের। তিনি অনেক দিন ধরেই নাকি বাড়িটা ওইভাবেই ফেলে রেখেছিলেন। মাঝে মধ্যে কেউ পিকনিক করতে চাইলে উনি ভাড়া দেন। খুব একটা বড় বাড়ি না, শুধু একটা ওই ঘর, একটা বারান্দা আর একটা লাগোয়া বাথরুম। এবার রান্না সব তখন প্রায় শেষের দিকে। অনেক রাত। মাংসের ঝোলটা রান্না হচ্ছিল ওই শেষ প্রায়। সবাই তখন বসে আড্ডা দিচ্ছিল। এবার মামা হঠাৎ খেয়াল করে যে মাংসের হাঁড়িটা বেশ নড়ছে। ব্যাপারটা অতটা তখন কেউ গুরুত্ব না দিয়ে ভাবলো যে মাংস ফুটছে হয়তো, তাই একটু নড়ে উঠেছিল। তারপর আবার যে যার মতো গল্প আড্ডায় বসে গেল। তার কিছুক্ষণ পর মামা মাংসটা নামাতে গেল। যেই না মামা গ্যাসের আগুনটা নেভালো, তক্ষুনি হাঁড়িটা আবার নড়তে শুরু করে দিল। এবার কিন্তু আরো জোরে শুরু হলো। ব্যাপারটা কি হলো? সবাই কিছু বুঝে ওঠার আগেই দেখলো যে হাঁড়িটা আস্তে আস্তে আকাশে উঠতে শুরু করেছে। কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। একজনের চোখের ভুল হতে পারে, কিন্তু সবাই এক জিনিস দেখছিল। এরপর হাঁড়িটা বেশ অনেক উঁচুতে উঠে গেল, প্রায় ছাদ ছুঁয়ে যায়। এরপর শুরু হলো তাণ্ডব। হাঁড়িটা এবার ওই ঘরের কোনায় যায় তো এই কোনায়। এইভাবে পুরো ঘরে হাঁড়িটা এদিক থেকে সেদিক উঠতে থাকে। এই দেখে তারা কিভাবে পালাবে ভাবছে। তখন হঠাৎ খেয়াল হলো ঘরের দরজা তো বন্ধ। তারা দরজা কিছুতেই খুলতে পারছিল না। যেন কেউ একজন বাইরে থেকে খুব জোরে চেপে ধরে আছে দরজাটা। একটুও নড়ছে না পাল্লাগুলো।
অথচ বাইরে তো কেউ ছিল না তাদের মধ্যে। আর এত রাতে গ্রামের লোক তো এখানে আসা দূরের কথা। তারা প্রাণপণে ধাক্কা দিতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ তারা দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ল। কারণ হঠাৎই বাইরে থেকে কেউ যেন দরজাটা খুলে দিয়েছিল। কিন্তু তারা যখন বাইরে পড়ল সবাই মিলে, কাউকেই দেখতে পেল না আশেপাশে। এবার তারা ঘরের ভেতর খেয়াল করলো যে ওই হাঁড়িটা ঘরের মাঝখানে কেউ যেন বসিয়ে রেখেছে, কিন্তু হাঁড়িটা তো এতক্ষণ উপরে উঠছিল। তারা কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর তারা আর সেখানে থাকেনি, যে যেভাবেই পেরেছে বাড়ি চলে এসেছিল। পরদিন তারা সেখানে আবার যায়, গিয়ে দেখে হাঁড়িটা যেখানে ছিল সেখানেই পড়ে রয়েছে, আর বাকি যা সব ছিল সেগুলো সেখানে সেই অবস্থাতেই পড়ে রয়েছে যেভাবে তারা শেষবার দেখে গিয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, হাঁড়ির ভেতরে একটুও মাংস পড়েছিল না, আর রাইসের হাঁড়িটায় প্রায় অর্ধেক রাইস ফাঁকা, আর হাঁড়িটার ঢাকনা পুরো খোলা। কিন্তু সেই ঘরে কেউই আসেনি। তারপর এবার কোনো চোর বা অন্য কেউ যে আসবে সেরকম কিছু না। এর পরের দিন তারা সবাই সেই মালিকের বাড়িতে যান। তারা সবাই সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে যে বাড়িটায় কি আছে বলুন তো। উনি সরাসরি অস্বীকার করেন যে এমন কিছু নেই সেখানে। কিন্তু এরপর তারা সবাই মিলে জোর করাতে সে বলে যে সেখানে নাকি অনেক দিন আগে তাঁরই এক আত্মীয় আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই নাকি বাড়িটায় অনেক কিছুই হতো, তাই সেভাবে ভাড়া বসাতে পারেননি। ওভাবেই বাড়িটা নাকি পড়ে আছে। মাঝে সাঝে উনি যান সেখানে। মামাদের ভাগ্য ভালো ছিল, তারা ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন সেখান থেকে, তাই কারোর সেভাবে আর কিছু হয়নি। এই ছিল আমার মামার জীবনে ঘটে যাওয়া ফিস্টের এক ভয়ানক অভিজ্ঞতা। সত্যি কি অদ্ভুত ব্যাপারটা না? কয়েকজন পিকনিক করতে গিয়ে তাদের এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তারা ভাবতেও পারেনি। তাদের পুরো আনন্দটাই হয়তো সেদিন মাটি হয়ে গেছিল। আমার তো মনে হয় তাদের ভাগ্য সেদিন ভালো ছিল বলেই সেখান থেকে পালিয়ে আসতে পেরেছিলেন। এবার আমরা চলে যাব আরেকটি ঘটনায়। এটিও তার মামার জীবনের এক ভয়ানক অভিজ্ঞতা। আমি চাইবো না আমার বা কারোর সাথে এরকম ঘটনা ঘটুক। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। মামার তখন অল্প বয়স। তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিক চলছে। আমার মামা আর এক বন্ধু একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিল মোটর বাইকে করে। তো তখনকার দিনে গ্রামের রাস্তা সন্ধ্যা হতেই শুনশান হয়ে যেত। আর মামারা যখন ফিরছিল তখন মাঝে একটা বড় বট গাছ পড়ে সেই রাস্তার ওপর। ওরা যখন ওই জায়গাটা পেরিয়ে যাবে ঠিক তখনই হঠাৎ কয়েকটা বড় বড় গাছের ডাল রাস্তার মাঝামাঝি এসে পড়ল। মামা মোটর বাইকটা ঠিক তখন থামাতে বাধ্যই হলো। কোনো রকম ঝড় নেই, ঝোড়ো হাওয়া তো দেয়নি, তাহলে হঠাৎ ডালটা ভেঙে পড়লো কোথা থেকে? মামারা দুজনেই খুব অবাক হয়ে গেল। তারা ব্যাপারটা দেখার জন্য গাছের নিচে গেল। কিছু দেখতে না পেয়ে মামারা ওইখান থেকেই ফিরে আসছিল। আর ঠিক তখনই মামার বন্ধু হঠাৎ আর্তনাদ করে উঠল, আর সঙ্গে সঙ্গে গাছের উপরের দিকে তাকিয়ে বলল, ওই দেখ, ওখানে কি একটা বসে আছে। মামা তখন
উপরে দেখলো আর লক্ষ্য করলো যে একটি লোক যেন গাছের উপর বসে আছে, ঠিক তাদের দিকে তাকিয়ে। ওই অন্ধকারেও তার গায়ে সাদা পৈতেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার ভাঁটার মতো জ্বলন্ত চোখের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছিল না। তার শরীরটা সাধারণ মানুষের থেকে বেশ বড় ছিল আকারে, ওই প্রায় মানুষের দ্বিগুণ আকার হবে। মামা একটু সাহসী গোছের লোক, সে চেঁচিয়ে বলল, ওই কে রে ওখানে, আমাদের আটকাচ্ছিস কেন? এবার ওই দিক থেকে একটা ভীষণ চাপ আর গম্ভীর গলায় ডাক ভেসে আসে, তোরা আমার এলাকায় এসেছিস কেন? তাই আটকেছি। আজকে তোরা যেতে পারবি না। এই শুনে মামা আর কোনো দেরি না করে বাইক ঘুরিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। অনেকটা পথ ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেদিন তারা। সেদিনের পর থেকে মামার ভীষণ জ্বর আসে রাতে। সে জ্বর কিছুতেই নামছিল না, আর ঘুমের ঘোরে উল্টো পাল্টা বকতো, বলতো আমায়ও নিয়ে যাবে। আমার এক পাড়ার দাদু বলেন যে ওঝা দেখাতে। ওনার এক চেনা জানা ওঝাকে বাড়িতে ডাকা হয়। তিনি বাড়ির দরজায় পা দিয়েই বলেন, এখানে একটা ভীষণ খারাপ কিছু নজর লেগেছে। মামা তখন জানতো না যে বাড়িতে ওঝা এসেছে, অথচ মামা ভিতর থেকেই চেঁচিয়ে বলে যে ওকে তারা এখান থেকে। সে কি ভয়ানক আওয়াজ তার! এই আওয়াজ শুনে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। সেদিন কোন রকমে ধরে রাখা হয় তাকে। সেদিন একটা বড় যজ্ঞ হয় বাড়িতে। সেই ওঝা বলেছিলেন নাকি মামার ওপর এক ব্রহ্মদৈত্যের নজর পড়েছে, এত সহজে তো ছাড়বে না তাকে। সেদিন অনেকক্ষণ ধরে হোমযজ্ঞ চলে বাড়িতে। অবশেষে একটি পাঁঠার বদলে তাকে ছাড়তে রাজি হয় সেই দৈত্য। যাই হোক, অনেক কষ্টে সেদিন মামাকে বাঁচানো হয়। মামা এখন তারপর থেকে সুস্থই আছেন। সেদিনের পর থেকে যদিও আর কিছু হয়নি তার। লেখায় অনেক বানান ভুল আছে, তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী রইলাম। ধন্যবাদ অরিত্র এরকম ভয়ানক দুটি ঘটনা পাঠানোর জন্য। বাপরে, আমি তো শুনেই ভয় পাচ্ছি। সত্যি ভীষণ ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। শুনেছিলাম ব্রহ্মদৈত্যরা নাকি খুব ভয়ানক হয়। গল্পটা শুনে মনে হচ্ছে সত্যি ভীষণই ভয়ানক। ধন্যবাদ অরিত্র এরকম ভয়ানক দুটি ঘটনা পাঠানোর জন্য। আশা করি শ্রোতাদের খুব ভালো লেগেছে ঘটনা দুটি। আমি চাইবো তুমি ভবিষ্যতেও আরও এরকম ঘটনা পাঠাও। আচ্ছা, আজকের মতো এপিসোড তাহলে এখানেই শেষ। কেমন লাগলো আজকের এপিসোড? আপনাদের মতামত থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের প্রেতপুরের সকল শ্রোতাকে। খুব ভালো কাটুক সকলের এই নতুন বছর। আবার হাজির হব প্রেতপুরের নেক্সট এপিসোডে। আর পরবর্তী এপিসোড শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রেতপুর চ্যানেলটিকে, আর বেল বাটনটি অন করতে ভুলবেন না যেন। তাহলে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে ফেলুন। আজ তাহলে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।